জুলাই আগস্ট অভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতে যাদের ভূমিকা রয়েছে আপনাকে তাদের মধ্যে একজন মনে করা হয়, এবং এই সময়ে এসে অনেকেই, বিশেষ করে পতিত শক্তি যারা আছেন তারা, পাশাপাশি আরো অনেকে মনে করেন যে এটা একটি আন্তর্জাতিক গেম বা পরিকল্পনার অংশ ছিল এই অভ্যুত্থান, এবং আপনি একজন অ্যাসাইন্ড পারসন, সেটাও অনেকে বলে থাকে। এই বিষয়ে আসলে কি বলবেন আপনি? কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে, তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক, অনুমান থেকে কথা না বলে। আর আমার এই লড়াইটা তো আজকের না, দীর্ঘ সময়ের লড়াই, প্রায় দশকের বেশি সময়ের লড়াই, এবং এই লড়াইটা তো আমি কনসিস্টেন্টলি চালাই গেছি প্রথম থেকে। এবং আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাইছি, আমি ফ্যাসিবাদের বিলোপ চাইছি, এবং এই উৎখাতটা একটা বিপ্লবের মধ্যে দেওয়া হবে। এই বিপ্লবটা তৈরি করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা চালিয়ে গেছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, সংগঠিত করেছি, তাদেরকে সাহস জুগাইছি। তারা যখন হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা জুগাইছি। আমি এইভাবে আগাই গেছি, এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য। এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত হলো, তা তো না, এটা ঘোষিত লক্ষ্য। এই ঘোষিত লক্ষ্যটা আসলে কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই। আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন, আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন, এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে এই দূরত্ব তৈরি হলো? আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন? এটা কি এজন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি, নাকি অন্য কোনো কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে? 2013-তে 5ই মেতে যখন গণহত্যাটা হলো, হেফাজতের গণহত্যা কোনো আন্তর্জাতিক কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো না, এবং এটাকে মানুষ অনেকে জাস্টিফাই করলো যে এটা ঠিকই আছে। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, তারা এমন ভাবে বললো ফ্ল্যাশ আউট করা হয়েছে ঢাকাকে, মানে পরিষ্কার করা হয়েছে, মানে আমরা টয়লেট ফ্ল্যাশ আউট করি ঠিক এইরকম ভাবে, মানে আমরা এমন আবর্জনা সরিয়ে দিয়েছি। তো এটা আমার জন্য একটা শক ছিল যে এটা একটা জেনোসাইড, আমরা বুঝতে পারছি একটা জেনোসাইড, এবং এই জেনোসাইডটাকে অস্বীকার কেন করা হচ্ছে এবং এটার পেছনে কারণটা কি। এবং তারপর থেকেই আমি আবিষ্কার করতে শুরু করলাম যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘ সময়ের ইতিহাসে একটা ডিপ ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে, সেটা আমার কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো। আমি তখন সিবিবি করতাম, তো আওয়ামী লীগের সাথে সম্পর্ক মানে সিবিবির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটাই আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে কেন, আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি, তাই না? আমি আমার নিজের দল সিবিবির বিরুদ্ধে বলি, তাই না? মানে সিবিবির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি। তো এটা না যে আমি এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্য এক সময় আমার রাজনৈতিক এলাই ছিল, সেই জন্য শেষ চিরজীবন আমার রাজনৈতিক এলাই থাকবে। যদি তাই হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না, কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল, তাই না? পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব, ছাত্র নেতা ছিল। তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান ভাঙবে কেন, তাই না? তাহলে তো একই জিনিস হয়ে গেল। তো রাজনীতি তো অগ্রসর হয়। তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে, এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপামর মানুষের ধর্মবিশ্বাস, সাধারণ আপামর মানুষের যে সংস্কৃতি, কালচার, সেটার বিরুদ্ধে, এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সবসময় দাবায় রাখতে চায়। এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে, এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি, বাংলাদেশের লিবারালিজমের রাজনীতি, এবং এটা আওয়ামী রাজনীতি, আওয়ামী বাম প্রগতিশীলদের রাজনীতি। এবং এইটাকে ফাইট করতে হবে। এটাকে যদি ফাইট করা না যায় তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বারবার করে পড়বে, এবং পড়েছে। মুজিবের আমলেও পড়ে, ফ্যাসিবাদ ছিল না, কিন্তু এটা একটা চরম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, এবং হাসিনার আমলেও এটা পড়েছে। এবং আমরা এখনো এটার বিপদ থেকে মুক্ত না, যদি না পর্যন্ত আমরা বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি, তাহলে এখন আমরা মুক্ত না, আবার আমরা এসে ফ্যাসিবাদের গাড্ডার মধ্যে পড়ব। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. আপনার কি এখন কোনো রাজনৈতিক দর্শন রয়েছে? কোনো দলের সঙ্গে আপনি অ্যালাই রয়েছেন বা যুক্ত হতে চান কোনো দলের সঙ্গে রাজনৈতিকভাবে সরাসরি? না, না, এটার পিছনে কারণ আছে। আমি যুক্ত হতে চাই না। কেন? কারণটা হচ্ছে যে আমি খুবই স্বাধীন চেতা মানুষ। আমি আমার নিজের যেটা মত সেটা আমি কোনো বাধা বিঘ্ন ছাড়া আমি এটা বলতে পছন্দ করি। আমার সিবিবি করা হয়নি এই জন্যই, কারণ ওইখানে দলের একটা সিদ্ধান্ত থাকে, সেটা পার্সু করতে হয়, এটা পছন্দ হোক বা না হোক। বলা হয় যে দলের ভেতরে আপনি কথা বলতে পারবেন, সমালোচনা করতে পারবেন, কিন্তু দলের বাইরে আপনি দলের পজিশনের বাইরে কথা বলতে পারবেন না। এটা সমস্ত রাজনৈতিক দলেরই এই একই প্র্যাকটিস। তো আমি যদি আমার নিজের কথা অন্য সবার চাপে আমি যদি বলতে না পারি,
তাহলে আমার রাজনীতি করে লাভ কি, তাই না? আমি তো রোবট না, আমার একটা নিজের স্বাধীন চিন্তা আছে। আমি সেই নিজেকে কোনো চিন্তাটাকে রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন তাহলে নিজের আদর্শ নিয়ে? না না, তাহলে এখন রাজনীতিতে আপনাকে দেখতে পাবো না। আপাতত না, মানে আর আদর্শ জিনিসটা আমি বলি, আমি কিন্তু আদর্শবাদী না। হ্যাঁ, আমি মনে করি যে আদর্শ মানুষের থাকা উচিত না, মানে অ্যাটলিস্ট রাজনীতিতে থাকা উচিত না। কেন থাকা উচিত না এটা বলে দিই, কারণ তাছাড়া আবার কনফিউশন হবে। সেটা হচ্ছে আদর্শ এমন একটা জিনিস, সেটা একটা আইডিয়াল জিনিস, একটা কোথাও আছে। এবং আদর্শ আদর্শ শুধু আদর্শ হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না, সে তার প্রতিষ্ঠা চায়। তো আদর্শ যখন তার প্রতিষ্ঠা চায়, সে তখন সেটা ফ্যাসিবাদ হয়ে ওঠে। এবং দেখবেন সমস্ত ফ্যাসিস্ট মতাদর্শই আসলে আদর্শ একটা। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, আসলে সেটা হতে পারলো না আলটিমেটলি, নাকি আপনি মনে করেন এটি একটি বিপ্লবী সরকার? এই প্রশ্নটা থাকলো। এবং এই সরকার আসলে কেমন কাজ করছে? কারণ আপনার কণ্ঠে আমরা ইদানিং হতাশার শব্দ শুনি, অনেক ব্যর্থতার কথা শুনি। আমি এই মুহূর্তে যে ব্যর্থতার কথা বলি তা না, আমি এই মুহূর্তে বরং সরকারের প্রশংসাই করি। প্রফেসর ইউনূসের সরকারের বেশ কিছু সাফল্যকে চিহ্নিত করেছি। এটা কিছু মন্ত্রণালয় ভালো কাজ করতে পারছে না, এটা ঠিক, সরকার স্লো, এটাও ঠিক। কিন্তু এই সরকারকে আমি বলি এখন আধা বিপ্লবী সরকার। হ্যাঁ, এটা আমাদের চাপে, সরকারের প্রাইভেট পার্টনারদের চাপে সরকার কিছুটা আধা বিপ্লবী চরিত্র ধারণ করেছে। এবং এই বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে তারা এনগেজ হয়, কথা বলে, কথা শোনে, গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। এটার পেছনে কারণটা কিন্তু শুধু সরকার না, ব্যাপারটা হচ্ছে যে প্রেসিডেন্ট ইউনূসের সরকারের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন, এই সমর্থনটা ব্যাপক। এবং এটার কারণেই এই সরকারের সাফল্যটা আসছে। আসলে সরকার ভালো চলে তখনই যখন সাধারণ মানুষ তাকে সমর্থন করে। তো এটাকে হেজিমনি বলে, কর্তৃত্ব। সেই কর্তৃত্বটা তৈরি হয়েছে এই সরকারের, প্রফেসর ইউনূসের সরকারের। কিন্তু এইটাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে, যেহেতু প্রফেসর ইউনূস রাজনৈতিক ব্যক্তি নন। রাজনীতির অনেক জায়গা আছে যে জায়গাগুলো উনি ঠিক আমার মনে হয় ধরতে পারেন না, এবং সেই কারণে মাঝে মাঝে কিছু মিস্টেক হয়, ভুল হয়। হতাশা না, আমি তো ধরে দিই, আমি কোনো ভুল করলে, আজকের এপিসোডও যাবে, ভুল করলে আমি সেটা ধরিয়ে দিই এবং সেটার কঠোর সমালোচনা করি। আমি এটা সমালোচনার যে যোগ্য, আমি তাকে সমালোচনা থেকে বাদ দিই না। ওভারঅল সরকার ভালো করছে আমার ধারণা। শুধু আমার ধারণা না, মানুষের ধারণা, কারণ মানুষ তো জীবনে বুঝতে পারে সরকার ভালো করছে না খারাপ করছে। সে কি জিনিসপত্র কম দামে কিনতে পারছে, তার জীবনে কি স্বস্তি আছে, তার আয় উপার্জন দিয়ে কি সে সংসার চালাতে পারছে, সে কি মোরলেস মোটামুটি নিরাপদে তার জীবনটা চালাতে পারছে, সে কি কথা বলতে পারছে, সে কি মুখ ফুটে সব যা খুশি তাই বলতে পারছে, সে কি আইনি সহায়তা পাচ্ছে, সে কি ইনসাফ পাচ্ছে, সব জায়গায় পজিটিভ। এমন তো কোথাও আমরা শুনিনি কাউকে সরকারের বিরোধিতা করার কারণে তুলে নিয়ে আয়না ঘরে আটকে রাখা হয়েছে, অথবা জিনিসপত্র কিনতে যে বেতনের টাকা সব শেষ হয়ে যাচ্ছে, অথবা কেউ আদালতে যে বিচার পাচ্ছে না, বা থানায় যে কেউ ডায়েরি নিচ্ছে না, এরকম তো আমরা শুনিনি, তাই না? তো আমরা গত এক বছর আগের যদি সময় দেখি, সেই সময়ের চাইতে ডেফিনেটলি আমাদের জনগণ, দেশের মানুষ ভালো আছে। যে তরুণরা এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিল, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি। অনেকেই বলে থাকেন এনসিপির গঠন মানে ৭২ সালে তরুণদের নেতৃত্বে যে জাসদ হয়েছিল সেটার মতো কিনা, আবার তার ভবিষ্যৎ জাসদের মতো আসলে একটা হঠকারী কর্মকাণ্ডের মাধ্যমে শেষ হয়ে যাবে কিনা, এই ভয় পান। এনসিপির উত্থান এবং তাদের বর্তমান সময়ের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? মানে জাসদের সাথে তুলনা করা যায় না। মানে জাসদের মধ্যে যে জঙ্গিপনা, যে বিপ্লবী জোশ ছিল, সেটা তো এনসিপির মধ্যে নাই, একেবারেই নাই। মানে জাসদ যারা দেখেছে তারা জানে, মানে জাসদ পপুলার হলো কিভাবে। জাসদ যে মাঠ দিত ছাত্রলীগকে, আওয়ামী লীগকে পিটে, হ্যাঁ, এবং এনসিপি তো এটা করছে না। তো সেই জন্য ওই বিপ্লবী জোশ তাদের মধ্যে নাই। তো এই দলটা আসলে দল হিসাবে দাঁড়াবে কিনা এটা ডিপেন্ড করছে সামনের সময়গুলোতে। এখনই বলা মুশকিল, কারণ তারা কি করবে। এখন যা করছে শুধু এরকম ভাবে যদি কাজ চালিয়ে যেতে থাকে, তাহলে আমার মনে হয় না ভবিষ্যৎ খুব একটা ভালো হবে। কিন্তু যদি তার আগামী রাজনীতি পরিবর্তন হয়, ভালো সংগঠক আসে, ভালো লিডারশিপ আসে, ভালো রাজনৈতিক কর্মসূচি আসে, তাহলে ডেফিনেটলি তারা ভালো করতে পারবে, যে কেউ ভালো করতে পারবে। ডিপেন্ড করতে তারা এটা করবে কিনা। কি কি ভুল দেখতে পাচ্ছেন? মানে ধরেন এনসিপির রাজনীতিটা কি, এটা কি এক কথায় কেউ কাউকে যদি জিজ্ঞেস করা